ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখতে যাচ্ছে। এখন হলো যে একটা অভ্যুত্থান হবে, একটা অভ্যুত্থান হলো, সব বাজে কথা। আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে, তারা তো এখন মরিয়া হয়ে গেছে। মোদির মতো লোক টুইটার দিচ্ছে। এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় পৃথিবী জুড়ে শুধু ভারতীয় সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে যে 7 সিজ তাদের অচল হয়ে যাবে। কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে 7টা রাজ্য চালানো সম্ভব না। তো এটাই তাদের সবচেয়ে বড় ভয়। কি অসহিষ্ণু, ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন। নীরবতা যে সম্মতির লক্ষণ তা কি বাংলাদেশের জনগণ। হাসিনাকে কলকাতা আনা হয়েছে এবং ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয় সেনা ঢুকতেছে, এমনও অনেক আলোচনা উঠতেছে। আসলে কি এগুলো সম্ভব? ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকবে? দর্শক, ভারত কি বাংলাদেশে আক্রমণ করতে পারে কিনা এই বিষয় নিয়ে, পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে কালো থাবা, এটা নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন পিনাকি ভট্টাচার্য। তার আলোচনা শুনবো। এর আগে আমরা আলোচনা দেখব যে বাংলাদেশের ভিতরে ভারতীয় সৈন্য ঢোকার কতটা আমি বলবো সম্ভাবনা রয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে যে 7 সিজ তাদের অচল হয়ে যাবে। কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে 7টা রাজ্য চালানো সম্ভব না। তো এটাই তাদের সবচেয়ে বড় ভয়। ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস আমাদের দেশের মানুষের বা আর্মি অভাব কেন, বিজিএফদের সেই অভাব না, ক্ষমতাটা আছে কিনা, সাহসটা আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি আজকে এই যে আপনার স্বৈরাচারের পতনের জানুয়ারি মাসে, সম্ভবত জানুয়ারিতে আপনি দেখেন নাই যে বিডিআর এর সাথে কিভাবে গ্রামের কৃষকরা বিজিবির সাথে মিলে বিএসএফকে তাড়া করেছে। জি। তো আমি যেটা বলি, আজকে যদি ভারত সামরিক আগ্রাসন সামরিকভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করে, এদেশের মাটি পর্যন্ত যুদ্ধ করে, মানুষ না শুধু। 71 সালে যেমন মানুষ দেশপ্রেম দিয়ে যুদ্ধ করেছে, যদি আজকে ভারত সামরিকভাবে আমাদের দেশে কিছু করার চেষ্টা করে, দেশের মানুষ যুদ্ধ করবে, আপামর জনসাধারণ যুদ্ধ করবে। আমাদের যারা মনে করেন একেবারে ভারতের অন্ধভক্ত, এরা ছাড়া শতকরা 1% ওরকম হবে না ভারতের অন্ধভক্ত। আমি মনে করি যারা এই ফ্যাসিবাদীদের সমর্থন করে, তাদের মধ্যে অনেকে যদি আজকে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করে, তারাও তখন দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়বে। তো এই জন্য আর বিএসএফ এর তো কোনো ক্ষমতাই নাই। আমাদের পদুয়ায় আমরা দেখেছি, রৌমারিতে দেখেছি, ওদের এক একটা বিওপি যেটা বলে বর্ডার আউটপোস্ট, যেগুলি আপনার বর্ডার যে সমস্ত ক্ষেত্রে আমাদের বিজিবি যেগুলো থাকে, এগুলোতে আমাদের থেকে ওদের জনবল 3 গুণ, কিন্তু কোনোখানে তারা আমাদেরকে পরাস্ত করতে পেরেছে এমন প্রমাণ নেই। পদুয়ায় আমরা দেখিয়েছি, আমরা রৌমারিতে দেখিয়েছি, তাদের অনেক আহত হয়েছে, নিহত হয়েছে। তো সক্ষমতা আছে, আমি এ ব্যাপারে কোনো আমার সন্দেহ নাই। যুদ্ধ মানে কি? ভূমি দখল করা। বিমান বাহিনী হয়তো আমাদের তাদের তুলনায় দুর্বল বেশি, নৌবাহিনী হয়তো দুর্বল বেশি, সেনাবাহিনীও হয়তো তাদের তুলনায় দুর্বল, কিন্তু ভারত যত সেনাবাহিনী আছে, সমস্ত সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে আসতে পারবে? আপনার একটা জিনিস, যখনই আমরা অপারেশন প্ল্যান করি, তাদের প্রথম চিন্তা হলো আমার সম্ভাব্য শত্রু কারা এবং তারা কতটুকু আনতে পারবে আমার বিরুদ্ধে। আমরা যদি আনতে পারবে কত চিন্তা করলে, তার যদি জনবল এতটুকু থাকে, তার আর শত্রু কারা কারা আছে তাদের বিরুদ্ধে রাখতে হবে। তার চীনের বিরুদ্ধে শত্রু সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে না, তার পাকিস্তানের বিরুদ্ধে রাখতে হবে না, শ্রীলঙ্কার বিরুদ্ধে রাখতে হবে না, মিয়ানমারের বিরুদ্ধে রাখতে হবে না। তো তারা তো তাদের যত ফোর্স আছে সব তো আনতে পারবে না। তাদের যারা আরও শত্রু আছে তাদের বিরুদ্ধে মোতায়েন করতে হবে। তাদের যে 7 সিস্টার সিরিজের সমস্যা আছে, ওখানে সেনাবাহিনী মোতায়েন থাকতে হবে। এসব বাদ দিয়ে তারা কতটুকু আনতে পারবে আমাদের, এটা একটা বড় ক্যালকুলেশন, যেটা আমরা কেউ চিন্তা করি না। আমরা মনে করি ভারতের বিশাল সেনাবাহিনী আছে, তারা হ্যাঁ এয়ারফোর্স দিয়ে হয়তো আমাদের দেশে একদম তুলাধুনা করে পারবে, মাটি দখল করতে পারবে না। তো বিমান বাহিনী থেকে মাটি দখল করতে পারবে? পারবে না। নৌবাহিনী দিয়ে পারবে? পারবে না। স্থল বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে। তো সেনাবাহিনী তারা কতটুকু আনতে পারবে, এটা বড় ফ্যাক্টর। আমি 1988 সালে এটার উপরে একটা অপারেশন প্ল্যান করেছিলাম একটা। তো ওটাতে আমি দেখেছি যে আমরা বলি উইনিং রেশিও, মানে আক্রমণ করতে হলে, জয়ী হতে হলে ন্যূনতম 3 গুণ বেশি থাকতে হয় প্রতিরক্ষা বাহিনী থেকে। যারা ডিফেন্সে আছে তাদের থেকে যদি আক্রমণকারী কোনো সেনাবাহিনী আক্রমণ করে, অন্তত পক্ষে 3 গুণ বেশি লাগবে।
ভারত আমাদের সেনাবাহিনী 3 গুণ নিয়ে বাংলাদেশ ঢুকতে পারবে না, তাদের সেই জলবল নাই যে আমাদের থেকে 3 গুণ ফোর্স নিয়ে তারা বাংলাদেশ প্রবেশ করতে পারবে না। আর যদি প্রবেশ করেও তারা শুকর খাওয়া মদ খাওয়া জাতি, আর আমাদের দেশের লোক যখন বিপদে পড়ে তখন ইমান আনা শক্ত হয়। তো তখন যখন যুদ্ধ মুখোমুখি হবে, আমাদের দেশের শুধু সেনাবাহিনী না, যত আমাদের যেটা ডিফেন্স পলিসি আছে, যত রকমের বাহিনী আছে সব সেনাবাহিনী আন্ডারে চলে আসবে। এই বিজিবি, আনসার, আর্ম পুলিশ সব সেনাবাহিনী আন্ডারে চলে আসবে। তো এত বিশাল বাহিনী আর জনসাধারণ, ছাত্র, যুবক তো আছেই, জান দিয়ে দিবে এরা। আচ্ছা, আমি এই দেখেন আপনি, আমরা গুলির সামনে দাঁড়িয়ে বলেছি। আমি তো বলি যে 71 সালে যুদ্ধ করেছে যারা, প্রথমত সেনাবাহিনী, তারপর অন্যান্য বাহিনী, তারপর ছাত্র, যুবক, যে কৃষক গিয়ে এবং তার প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র নিয়েছে, যুদ্ধ করেছে। আর এই প্রজন্মের ছেলেরা প্রশিক্ষণ ছাড়া, অস্ত্র ছাড়া দেশপ্রেম দিয়ে বুকের রক্ত দিয়েছে। আচ্ছা, বাংলাদেশের আর্মি বা বিডিআরদের শত্রু ভারত শুধু, আর ভারতের শত্রু তো চারদিক দিয়ে। আমি তো সেটাই বললাম আপনাকে যে আমাদের শত্রু শুধু ভারত না, মিয়ানমার আছে, অত বড় শত্রু না। রোহিঙ্গা ইস্যু, এটা যুদ্ধ পরিস্থিতি একবার 91 হয়েছিল, আর একবার আমি শুনেছি যে আমি বন্দি থাকাকালীন একবার পরিস্থিতি খুব খারাপ হয়েছিল। জি, কিন্তু তাদের সাথে আমি ওখানকার ভূমির গঠন যদি দেখেন আপনি, তাহলে মিয়ানমার আমাদের দেশে পদাতিক বাহিনী নিয়ে ঢোকার মতো পরিস্থিতি, ভূমির গঠন নেই। পদাতিক বাহিনী তো আপনার সেনাবাহিনী তো যাবে, রাস্তাঘাট থাকতেই হবে, রাস্তা থাকতে হবে, এবং শুধু একটা রাস্তা না, অনেক রাস্তা থাকতে হবে, এবং ওই রাস্তা দিয়ে জনবল নিয়ে আসতে হবে, রাস্তার আশেপাশের জায়গা কামান আসতে হবে, ট্যাঙ্ক আসতে পারতে হবে। তো মিয়ানমার ওইভাবে সামরিকভাবে হস্তক্ষেপ করার সম্ভাবনা খুব কম। আচ্ছা, তো সামরিক হস্তক্ষেপ আশঙ্কা শুধু ভারতেরই। তো সেই বিবেচনায় আমাদের শত্রু একটাই, কিন্তু ভারতের শত্রু অনেকগুলো। আচ্ছা, এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় প্রত্যেক পৃথিবী জুড়ে শুধু ভারতীয় সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীদের সুসম্পর্ক নাই। আচ্ছা, সবার সাথে কম বেশি বৈরী সম্পর্ক। আচ্ছা। ভারত কি বাংলাদেশকে দখল করতে চায়, কিংবা ভয় পায় বা আতঙ্কে রাখে, মানে আসলে কোনটা সঠিক? হ্যাঁ, তারা বাংলাদেশকে ভয় পায়। একটা মেইন রিজন হলো যে আমাদের যে তেঁতুলিয়া বর্ডার যেটা আছে ঠাকুরগাঁও পঞ্চগড়ের, ওখান থেকে নেপালের দূরত্ব যতটুকু, সম্ভবত 28 কিলোমিটার বা 28 মাইল এই ধরনের আর কি। ওটাকে কেউ শিলিগুড়ি করিডোর বলে, কারণ শিলিগুড়ির মধ্যে, কেউ চিকেন নেক বলে। জি, জি, এটা মিলিটারিতে আমরা শিলিগুড়ি করিডোর বলি। চিকেন নেক টার্মটা আমি এই মুক্তির পরে শুনছি, এর আগে শুনিনি কোনোদিন। তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে, তাহলে যে 7 সিস্টার তাদের অচল হয়ে যাবে, কারণ তাদের আর ল্যান্ড কমিউনিকেশন নাই কোনো। মানে বাংলাদেশ থেকে বাংলাদেশের নেপালে যদি আপনি যদি ম্যাপটা দেখেন, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সেই তেঁতুলিয়া পয়েন্ট থেকে যদি নেপাল পর্যন্ত এই দূরত্বটা যদি বাংলাদেশ মিলিটারি কোনোরকমভাবে যদি তাদেরকে ব্লক করে দিতে পারে, তাদের চলাচলের পথগুলো, তাদের জঙ্গলের মধ্যে তো ব্লক করার কোনো দরকার নেই, তাদের লজিস্টিক সাপোর্ট যাবে মেইনলি তো রাস্তা দিয়ে, নাহলে রেলওয়ে লাইন দিয়ে। এগুলো যদি তারা ব্লক করে দিতে পারে, তাহলে ভালো, এই 7 সিস্টার্স একবার অচল হয়ে যাবে। কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে 7টা রাজ্য চালানো সম্ভব না। তো এটাই তাদের সবচেয়ে বড় ভয়। আরেকটা হলো যে এদেশে আমাদের মুসলিম চেতনা যদি স্ট্রং থাকে, এই জামাতকে তারা এই জন্য ভয় পায়, যে মুসলিম চেতনা যদি শক্তিশালী থাকে, তাহলে মুসলমানদের সাথে কোনো জাতি টিকতে পারবে না, এবং তারা তখন তাদের পণ্য বাজার হারাবে, তাদের আধিপত্যবাদ যে মনে হচ্ছে একটা তাবেদার সরকার বসাতে পারবে না, নিজেদের মনে করে চালাতে পারবে না। সবসময় পেটের ভিতরে যদি একটা বেদনা থাকে, ব্যথা থাকে, আপনি কি শান্তিতে থাকবেন? মানে পেট যদি ব্যথা করতে থাকে, সারাক্ষণ মুচড়াতে থাকে, আপনি শান্তি থাকবেন? থাকতে পারবেন না। তো সেই কারণে তারা বাংলাদেশকে ভয় পায়। একটা হলো তাদের ওই 7 সিস্টার্স কী হবে তারা হারিয়ে ফেলতে পারে, আর হলো বাংলাদেশ যেহেতু যদি ভারতের প্রতি সম্পূর্ণ একটা বেদনা হিসাবে থাকে, তারা কোনো শান্তিতে থাকবে, সব শঙ্কায় থাকবে, পেরেশানি থাকবে, দুশ্চিন্তা থাকবে। তার মানে কি, মানে যতদিন যাবে, মানে কিয়ামতের আগ পর্যন্ত, মানে ভারত সবসময় বাংলাদেশকে আতঙ্কের চোখে দেখবে, মানে 7 সিস্টারের বিষয়ে। আসলে আমি মনে করি, আমি যদি ভারত সরকার হতাম, আমি মনে করি আমার পাশের লোকের সাথে আমার ঝগড়াঝাটি করে কি আমি শান্তিতে থাকবো? প্রশ্নে আসে না। এই পাশের বাড়ির লোকের সাথে ঝগড়াঝাটি করে শান্তি থাকবো? তারা হচ্ছে সম্পর্ক বজায় থাকে, সেও শান্তি থাকবে, আমি শান্তি থাকবো। তো ভারতের স্বার্থেই সব প্রতিবেশীর সাথে মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, ব্যবহার করা উচিত। কিন্তু তাদের এই সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী মনোভাব, তারা দুনিয়া এই রিজিয়নে তারা একটা সুপার পাওয়ার হতে চায়। জি, তারা যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার আছে, পাকিস্তান তাদের সবচেয়ে বড় এনিমি, এবং তারা পাকিস্তানকে ভেঙেছে ওই উদ্দেশ্য নিয়েই। এখন তাদের বড় শত্রু হলো
পাকিস্তান বাংলাদেশ দুটাই। ফ্যাসিবাদ সরকার যেহেতু উৎপতন হয়েছে, এখন তারা আবার ছলাবেলে তারা একটা আবেদন সরকার বলতে যেন বেদনার কারণ না হয়। আচ্ছা, এখন তো তারা বেদনার কারণ হয়েছে, তারা তো এখন মরিয়া হয়ে গেছে। মোদির মতো লোক টুইটার দিচ্ছে, প্রধানমন্ত্রী টুইটার, এবং তারা তাদের মিডিয়া এবং সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড তারা যে সমস্ত প্রচার প্রজ্ঞাপন, আপনি দেখেন আমাদের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছে ওই 5ই আগস্টের আশেপাশে। ভারতীয় সেনাপ্রধানটা কেন বললো? আমাদের দেশের লোকজনকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য। সেনাবাহিনী হলো আস্থার প্রতীক, ঐক্যের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতীক। সেনাবাহিনীকে নিয়ে যদি মানুষ ক্ষুব্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশ অস্থিতিশীল হয়ে যাবে। তাহলে যোগাযোগ কেন ছিল? আমার সাথে কথা হয়েছে, যোগাযোগ ছিল তখন। ওই যে আপনারা দেখেছেন না, পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত সেনাবাহিনী নিয়ে মুভ করতে বলেছেন না, জি, তাদের বর্ডারিং এলাকায় তারা সেনাবাহিনী মুভ করছিল। তো আমি আমার দেশের সেনাবাহিনীর প্রধান যদি, কেন আপনার সেনাবাহিনী প্রধান যে এলাকায় নিষিদ্ধ 5 মাইল 8 কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী প্রবেশ করা নিষেধ, এই ন্যাশনাল রুল এটা। তো আপনি ওই এলাকায় যে সেনাবাহিনী মোতায়েন করেন বা নড়াচড়া করেন, সেনাবাহিনী মোতায়েন খোঁজ নিতে পারবে না? অবশ্যই পারবে। এটাতে কথা বলেছে, এবং তখন হয়তো প্রসঙ্গক্রমে এই প্রধানমন্ত্রী একটা সেফ এক্সিটের জন্য কথা বলেছে। কিন্তু এইটা সে হঠাৎ করে অনেকদিন পরে বলার কারণ কি? মানুষের একটার পর তারা কারণ ঘটিয়ে ঘটিয়ে মানুষকে অস্থির করে রাখছে। এই যে এখন ভারতের IDRW যেটা আছে, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং, তারা বলেছে, এই যে একটা রিপোর্ট, এটা নিয়ে আমি শুনলাম পিনাকি ভট্টাচার্য অনেকে বলেছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি, যে DGFI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজের নেতৃত্বে একটা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তারপরে এটাকে 12 জন ঊর্ধ্ব সামরিক কর্মকর্তাকে অন্তরীণ করে রাখা হয়েছে। আর লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ 5ই আগস্টে পতনের পরে 12ই আগস্ট মেজর জেনারেল হামিদের কাছ থেকে দায়িত্ব নেয়। নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে সে ওই দায়িত্বকে অব্যাহতি দিয়ে সে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে, এবং এখনো পর্যন্ত সে আছে। এবং DGFI এর পদ হলো মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল নয়। আর ফয়েজ নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। এবং মেজর জেনারেল জাহাঙ্গীর DGFI আমার সাথে এসে দেখা করে গেছে এখানে। এই ষষ্ঠ উপদেষ্টা? না, DGFI, আচ্ছা। মেজর জেনারেল জাহাঙ্গীরের কথা বলছি। উনি তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত, আর উনি তো সার্ভিং মেজর জেনারেল। কালকে আমি ট্রাইব্যুনাল ইনভেস্টিগেশন টিমের সাথে আয়না করে গিয়েছিলাম, কালকে অনেকক্ষণ কথা হয়েছে আমার সাথে, 3 ঘন্টা ছিলাম ওখানে। তো DGFI DG হলো মেজর জেনারেল জাহাঙ্গীর, আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ। আরও বলছে একটা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে 12 জন সামরিক অফিসার। আমি অনেকের সাথে কথা বলেছি, এসব সম্পূর্ণ ভুয়া কথা। তারা এরকম একটার পর একটা নিউজ দিয়ে তারা আমাদের দেশকে একটা অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে। এখন হলো যে একটা অভ্যুত্থান হবে, একটা অভ্যুত্থান হবে, সব বাজে কথা। আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে, আচ্ছা, সম্পূর্ণ বাজে কথা এগুলো। এই দেখেন আপনি, তারা বলছে বাংলাদেশ সরকার পরিবর্তন হলে আমাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে, বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা। তারা আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছে। তাদের কি অধিকার আছে এগুলো নিয়ে কথা বলার? আমরা কি তাদের নির্বাচন নিয়ে এগুলো নিয়ে কথা নিয়ে বলছি? তো তারা এগুলি করছে, আমাদের অস্থির, আবার তারা তাদের তাবেদার সরকার বসানোর জন্য এগুলির চেষ্টা করছে। সেনাবাহিনীর প্রতি তো মানুষের ব্যাপক আস্থা এবং মানুষের ভরসা। এই ফ্যাসিবাদ মুক্তি কিন্তু কোনো রাজনীতিবিদ দল করেনি, কোনো গোষ্ঠী করেনি, ছাত্র জনতা করেছে এবং সেনাবাহিনীর সহায়তা করেছে। সেনাবাহিনী যেহেতু সহায়তা না করতো তাহলে এই দেশে রক্তের গঙ্গা বয়ে যেত, ইতিহাস ভিন্ন হয়ে যেত, একটা রক্তের বন্যা বয়ে যেত। তো এই স্বাধীনতার পর গত 54 বছর সেনাবাহিনী কিন্তু সবসময় জনগণের পাশে থেকেছে। কিন্তু আওয়ামী লীগ তো সবসময় সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেই গেছে। করেছে তারা, তাদের তো তাদের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে তারা। কারণ ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। এই দেশে তাদের আধিপত্য বিস্তার তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো সেনাবাহিনী। এই জন্য 2009 ক্ষমতা এসেই প্রথমে BDR 57 জন অফিসার হত্যা করে সেনাবাহিনীর মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে। আচ্ছা, তাহলে কি এখন পর্যন্ত যত বিতর্কী হোক না কেন, সেনাবাহিনী কি মানুষের আস্থার জায়গাতে এখন পর্যন্ত আছে বলে মনে করেন? না, এটা মানুষের আস্থা তো যারা যারা ব্যক্তিগত ব্যাপার। আপনার একটা জনের ব্যাপারে আস্থা আছে কিনা এটা আমি তো আপনি জোর করে চাপিয়ে দিতে পারবো না, ঠিক আছে না? আমি ব্যক্তিগতভাবে একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা হিসাবে দীর্ঘ চাকরি করেছি, এবং এখন আমার সাথে সেনাপ্রধান থেকে নিয়ে সবার সাথে সব লেভেলের, সেনাপ্রধান তো আপনারা জানেন আমার ছাত্র ছিল, এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ব্রিগেডিয়ার জেনারেল থেকে সেনাপ্রধান পর্যন্ত অধিকাংশই আমার ছাত্র।
আমি এই সেনাবাহিনী যতটুকু জানি এবং আমি আরও কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসার সেনাবাহিনীকে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আমার মূল্যায়ন ভুল হবে না আমি বলি না। আমি বলি না যে আমার মূল্যায়ন পারফেক্ট, এটা আমি দাবি করার কোনো সুযোগ নেই। আমার অন্তর্যামী আল্লাহ, কার অন্তরে কী হচ্ছে। এবং আজকে আমার কাছে একজন ডাক্তার সাহেব আসলো, যিনি সেনাবাহিনীর সাথে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় অনেক কাজ করেছেন দেখে অনেক অফিসারকে চিনেন। উনি আসলেন, আরেক জেনারেল নাম বললো, সে নাকি অভ্যুত্থানের চেষ্টা করছে। তো এগুলো তো কী ভিত্তি? আমি বললাম, আপনি সোর্স কী? অমুকে বলেছে। তো একজনের একটা কথা, আমরা তো আপনি দেখেন, আমরা ফেসবুকে দেখেন, আপনি হোয়াটসঅ্যাপে দেখেন, একজন একটা মেসেজ পেলে সত্য মেসেজ যাচাই না করে কিন্তু প্রচার করছে এটা, ঠিক আছে না? আমি যে কত অসংখ্য আপনি মোবাইল খুলে দেখবেন, আমার কত হাজারে হাজার এরকম সবাই আমাকে যার যার গ্রুপে অ্যাড করে এবং এই ধরনের সবাই খালি পাঠাতে থাকে। অথচ এগুলি কিন্তু একবার হাদিসে স্পষ্ট নিষেধ আছে যে একটা জিনিস শুনলো এটা যাচাই না করে প্রচার করা মিথ্যা বলার সামিল। আমি একজন ভালো মুসলমান হিসাবে আমি চেষ্টা করি এগুলি থেকে বেঁচে থাকতে। সুতরাং যত অপপ্রচার আমি এগুলি পাই, আমি কোনোটা কাউকে পাঠাই না, আমি যেগুলি সিরিয়াস মনে করি আমি যাচাই করার চেষ্টা করি। যেমন এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজেরকে নিয়ে যেটা রিপোর্ট এসছে, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা বলেছে, এবং এটা নিয়ে পিনাকি আমি শুনিনি, আমি শুনেছি পিনাকি ভট্টাচার্য নাকি ওটাকে ফলো করে সত্য বলে প্রচার করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আমি বিস্মিত উনি কী করে এই ধরনের একটা পোস্ট দিলেন। এর সরাসরি হাদিসের পরিপন্থী। উনি কি যাচাই করেছেন? আমি এটা যে মানুষের থেকে আসলাম, আমি 12 তারিখে আমি এসে শুনলাম এই কথা। আমি নিচে সাথে সাথে ডিজিএফ এর সাথে কথা বলেছি, ফয়েজের সাথে কথা বলেছি, সে কোয়ার্টার মাস্টার জেনারেল আর মেজর জেনারেল জাহাঙ্গীর, আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ডিজিএফআই অভ্যুত্থানের চেষ্টা করেছে। তাহলে কি এটা বলতে পারে কিনা যে সেনাবাহিনীকে মানুষের মন থেকে উঠে ফেলার জন্য? এক্স্যাক্টলি, মানুষকে সেনাবাহিনীকে বিরূপ করে ফেলার জন্যই এটা প্রচেষ্টা। সেনাবাহিনীর সাথে মানুষের একটা বিরোধ সৃষ্টি করে তারা ফায়দা হাসিল করতে চায়। অনেকে বললাম যে সরকারের থেকেও কয়েকজন উপদেষ্টাও এই কাজটা করে যাচ্ছেন। আমি অনেকের কথা বিশ্বাস করি না। বিশ্বাস করি এই কারণেই যে আমার যতক্ষণ পর্যন্ত আমি বাস্তব প্রমাণ না পাবো, আমার হাতে নাতে কোনো প্রমাণ না পাবে, আমি মানুষের শোনা কথা বিশ্বাস করে আমি এটা প্রচারও করবো না, বলবো না। যেহেতু আমার ফার্স্ট টাইম কোনো নলেজ নাই, আমি কোনো মন্তব্য করবো না। এবং আমি আমার এই জাতিকে চিনি, এই দেশে জন্ম হয়েছে, বড় হয়েছি, আমি যেখানে আমরা একটা কথা শুনলে সত্য যাচাই না করে প্রচার করি। সুতরাং এবং আমরা অনেক অনুমান করে কথা বলি। দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সরাসরি ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে। সেটা শেখ মুজিবের আমলে যেমন হয়েছিল, ঠিক শেখ হাসিনার আমলেও বহুগুণে তার পুনরাবৃত্তি ঘটছে। খুনি হাসিনার আমলে এটা দীর্ঘস্থায়ী হয়েছে, আরও বিভৎস এবং ভয়ঙ্কর রূপ নিছে, এবং তাকে বিদায় করতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে গণহত্যার মুখোমুখি দাঁড়ানোর বিভীষিকা অতিক্রম করতে হয়েছে। বর্ষা বিপ্লবে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাই হইল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি এবং সেটা বাস্তবায়ন করা। নতুন বন্দোবস্তটা আসলে কি? নতুন বন্দোবস্ত হইতেছে রাজনীতিতে ইন্ডিয়ার অধীনতা এবং হস্তক্ষেপ মুক্ত স্বাধীন গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশের বিনির্মাণ সাধন। এটাই হইতেছে এই বন্দোবস্তের মর্মবস্তু। কিন্তু ইন্ডিয়া এটা কোনোভাবেই হইতে দিতে চাইতেছে না, তারা কোনোদিনই তা চাইবে না। বাংলাদেশে ইন্ডিয়ার বান্দা এবং স্থায়ী এজেন্ট আওয়ামী লীগ এখন পালায় বেড়াচ্ছে। তাই ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেছে নিছে জেনারেল ওয়াকার এবং তার সহযোগী একদল দুর্বৃত্ত জেনারেলকে, যাদের অনেকেই বিগত 15 বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন বহাল রাখতে আগ্রাসী এবং খুবই নিষ্ঠুর ভূমিকা পালন করছে। এদের অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান স্তব্ধ করে দিতে হাসিনার হইয়া গুম, খুন এবং জনগণের উপরে নিপীড়নের নেতৃত্ব দিছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য সৃষ্টি করা। বাংলাদেশে ফ্যাসিবাদ মোকাবেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিয়ান আধিপত্য এবং হস্তক্ষেপের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলা। বাংলাদেশে ইন্ডিয়ার হস্তক্ষেপ রুখে দিতে না পারলে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করবে অন্য কোনো নতুন এজেন্ট। আমাদের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারাও প্রভুদের স্বার্থ রক্ষা করবে। রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন মানেই হইতেছে চোরা পথে তার ঢুকে পড়ার একটা সুযোগ বা উপায় মাত্র। এর মূল লক্ষ্য 2024 সালে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা পুনরুদ্ধার করছি, আমাদের সেই স্বাধীনতা আবারও হরণ করা। বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ার বশ্যতা এবং স্বার্থ রক্ষায় অনুগত পুরনো রাজনৈতিক আতাত এবং শক্তির অবস্থান বজায় রাখা, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।
কে রাজনীতি করবে, কে নির্বাচন করবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কেমন হবে, তার নির্ধারণের দায়িত্ব এবং কর্তব্য জেনারেল ওয়াকারের না। সেটি ঠিক করবে বাংলাদেশের জনগণ। তাহলে সেনা প্রধান হয়েও কেন রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন তিনি? প্রকাশ্যেই ওয়াকার একটা ঘৃণিত রাজনীতির পক্ষ নিচ্ছে। খুনি এবং গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতেছেন। তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তির উপরে চাপ প্রয়োগ করতেছেন। প্রকাশ্যে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। তার এই উদ্ধত আচরণের উৎস কোথায়? তা যে দিল্লির ইচ্ছা বাস্তবায়নের জন্য ঘটতেছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠছে। জেনারেল ওয়াকার কতটা বেপরোয়া তার একটা বড় উদাহরণ হচ্ছে আয়নাঘরের প্রমাণ নষ্ট করে তিনি ক্ষান্ত হচ্ছেন না। গুমের ঘটনা অনুসন্ধান, সত্য উদ্ঘাটন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার গঠিত গুম কমিশনের কাজে বারংবার বাধা দিচ্ছেন। এই গুম খুনের সাথে জড়িত জেনারেলদেরকে বেনামি ভুয়া পাসপোর্ট বানায় দিয়া তাদেরকে দেশ ছেড়ে যেতে সাহায্য করছেন। গুম খুনের সাথে জড়িত অপরাধীদেরকে আশ্রয় দিয়ে তিনি কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা এবং পেশাদারিত্ব রক্ষা করছেন? তার এই দ্বিচারিতা, ভনিতা এবং জনগণের সাথে প্রতারণার বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন কায়েমের জন্য এখন যে সংগ্রাম আমরা করতেছি তার প্রতিপক্ষ হচ্ছে জেনারেল ওয়াকার সহ তার দুষ্কর্মের সাঙ্গপাঙ্গ অল্প কিছু শীর্ষ সেনা অফিসার। আমরা বিশ্বাস করি তরুণ আর্মি অফিসার এবং সৈনিকেরা এই সকল ইন্ডিয়ান সর্দের বিষয়ে সচেতন আছেন এবং চিহ্নিত অসৎ জেনারেলদের এমন দেশদ্রোহী গ্রুপের দুরভিসন্ধির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ। গুম কমিশন বন্ধে জেনারেল ওয়াকার কি কি অপচেষ্টা করছেন আসেন সেটা দেখি। জেনারেল ওয়াকার চায়নি গুম কমিশন তার কার্যক্রম অব্যাহত রাখুক। সে কমিশনের গঠন এবং মেয়াদ বৃদ্ধিতে বারে বারে বাধা দিছে। এখন চাইতেছে আগামী জুন মাসের পরে আর কোনোভাবে যেন এই কমিশন কার্যক্রম চালায় যেতে না পারে। বাংলাদেশে যতজন নাগরিক গুমের শিকার হয়েছে তার প্রত্যেকটি ঘটনার তদন্ত এবং সত্য উদ্ঘাটন হওয়া জরুরি। গুমের শিকার প্রত্যেক ব্যক্তির সন্ধান, তাদের ফেরে আনা অথবা আদতে তাদের ভাগ্যে কি ঘটছে চূড়ান্তভাবে সেই সত্য না জানা পর্যন্ত এই কমিশনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে হবে। গুমের শিকার প্রত্যেকটি ব্যক্তির পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করে। তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটছে যতক্ষণ পর্যন্ত সেটা না জানা যায় ততক্ষণ পর্যন্ত সেই পরিবারগুলো তাদের সম্পদ বন্টন এবং হস্তান্তর, ব্যাংক এবং আর্থিক লেনদেনের কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারে না। পরিবারগুলোর জন্য এ এক চরম দুর্ভোগ। এই রকম বিভীষিকাময় অবস্থা থেকে নিস্তার পেতে হলে তাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারবে একমাত্র গুম কমিশনের ধারাবাহিক কার্যক্রম। এর সাথে বিচার পাওয়ার অধিকার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এই কমিশনকে নিষ্ঠার সাথে লম্বা সময় ধরে কাজ করে যেতে হবে। কাদের স্বার্থে জেনারেল ওয়াকার সেটা চাইতেছে না এবং তাতে বাধা দিচ্ছেন? কোন সত্য আড়াল করতে এত মরিয়া অপচেষ্টা তার? জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন এবং খুনি হাসিনার হুকুমে হত্যাকাণ্ড পরিচালনায় সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জেনারেল ওয়াকার। এখানে তিনি তার নিজের দায় দায়িত্ব এড়াতে পারবেন না। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কারের জন্য যে সুনির্দিষ্ট সুপারিশ দিছে তা বাস্তবায়নের জন্য আমাদেরকে জানতে হবে জুলাই আগস্ট মাসে আন্দোলন দমনে সেনাবাহিনী কতটা ব্যবহৃত হয়েছিল, কমান্ড কিভাবে পরিচালিত হয়েছে তা জানা জরুরি। শীর্ষ কমান্ড থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল, নির্দেশ কিভাবে পালিত হয়েছে, কোথায়, কেন, কত গুলি ছোড়া হয়েছে, তাতে কতজন হতাহত হয়েছে, কে কোথায় অতিরিক্ত বল প্রয়োগ করে নিজের দেশের নাগরিকদের বুকে গুলি চালাইছে, এর সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার। সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ফিরায় আনতে হলে আমাদেরকে অবশ্যই সত্য জানতে হবে। রুলস অফ কন্ডাক্ট কিভাবে পরিচালিত হয়েছে তা সাব্যস্ত করার জন্য একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। তাহলে জেনারেল ওয়াকার এবং তার চারপাশের ভিড় করা সকল দুর্বৃত্ত চিহ্নিত হবে। এভাবেই কেবল ফ্যাসিস্ট হাসিনার সহযোগী খুনি অফিসারদের সমস্ত আস্ফালন বন্ধ করা যাবে। এবার আসেন আলাপ করি সেনাপ্রধানের সুশীল আওয়ামী লীগ গঠনের স্বপ্ন নিয়ে। আইএসপিআর এর সূত্রে উল্লেখ করে নেত্র নিউজ দাবি করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার হাসনাত সার্জিসদের বলছেন আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে।
শত্রু দেশের স্বার্থের পক্ষ অবলম্বনকারী চিহ্নিত, বিতর্কিত এবং নিন্দিত এই জেনারেল 2014, 2018, 2024 সংসদ নির্বাচনের ঘৃণিত ভোটচোর, ডাকাত এবং জালিয়াত সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন। নাগরিকদের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার স্বাধীনতা যেই লোকগুলো হরণ করে ভুয়া এমপি হয়েছিল তাদের নাম প্রস্তাব করা হচ্ছে। এই অপরাধীদের যখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য জেলে পুরে রাখার কথা, তখন তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং দেশবিরোধী নানান অশুভ তৎপরতা চালাচ্ছে। আর জেনারেল ওয়াকার এই সমস্ত পচা মালদের নিয়ে নতুন করে আওয়ামী লীগ সাজানোর প্রস্তাব নিয়ে সেনা সদর এবং সেনা ভবনে বসে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, গ্রুপ, ব্যক্তির সাথে প্রতিনিয়ত আলোচনা করে ব্যস্ত দিন কাটাচ্ছেন। কোথাও ধমক, কাউকে চাপাচাপি, কখনো উপহার, উপঢৌকন বা ঘুষ বিলাচ্ছেন। তার নিয়ন্ত্রণে যে বেহিসাবি টাকার অগণিত বস্তা রয়েছে তা প্রকাশ্যে শোনা গেছে শহীদ গোলাম আজমের গুম হওয়া অভাগা পুত্র ব্রিগেডিয়ার আমান আজমির মুখে। জেনারেল ওয়াকার তাকে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দেওয়ার প্রস্তাব দিছিলেন, যা তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলছিলেন, আমি আমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য ন্যায় বিচার চাই, অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত না। যেই বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে তিনি 5ই আগস্ট সকালে সেনা ভবনে ডেকে নিয়ে গেছিলেন, পরবর্তীতে তাকেও উপঢৌকনের কথা বলছেন। জেনারেল ওয়াকার আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার যাবতীয় খরচ যোগাবেন বলে অঙ্গীকার করছেন। কোথায় থেকে? এই টাকার উৎস কোথায়? এতে কিন্তু খুবই কাজ হয়েছে। সাবেক ওই সেনা কর্মকর্তা সেই লোভেই বিএনপিকে দ্রুত নির্বাচনে টেনে আনার জন্য অহর্নিশ প্রাণপণ খেটে যাচ্ছেন। অর্থকরীর বিশাল এক ভান্ডার যে জেনারেল ওয়াকারের কুক্ষিগত হয়েছে তা ক্রমশ স্পষ্ট রূপ পরিগ্রহ করতেছে। সামাজিক মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের যে সহযোগী, যে সমস্ত বন্ধুরা এখন আস্তে ধীরে বাংলাদেশের খনি লুটেরা এবং জঘন্য মাত্রার অপরাধী কুখ্যাত জেনারেলদের পক্ষ অবলম্বন করে নানান কল্পকাহিনী ও রহস্যময় গাল গল্প ভরা এপিসোড রচনা, প্রকাশ এবং সম্প্রচার করে দিবারাত্রি অবিচল ব্যস্ত দিন কাটাইতেছেন, তাদের সেই অঙ্গীকারী প্রমাণ করতেছে যে কি পরিমাণে অর্থকরী ওয়াকার সাহেব বিলাইতেছেন। আর একটা বিষয় খোলাসা হচ্ছে যে জেনারেল ওয়াকারের মনে রাজনীতি করার ভীষণ এক শখ জাগ্রত হয়েছে। তা না হলে সেনা প্রধান হইয়া প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? কেনই বা তিনি নতুন প্রজন্মের তরুণদের ডেকে রাজনৈতিক আড্ডা বসাচ্ছেন? কোন অমৃতের সন্ধানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে রাষ্ট্র সরকার সংক্রান্ত রাজনৈতিক বিষয়াদি নিয়ে বৈঠক জুড়ছেন? শেখ পরিবারের সদস্যদের মতো তার মধ্যে ধমক দিয়ে কথা বলার একটা বদ অভ্যাস প্রকাশ পাচ্ছে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। গত 25শে ফেব্রুয়ারি শোকাতুর পরিবেশে রাওয়া ক্লাবে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটা আবার একটু শুনে দেখেন। তিনি ধমক দিয়ে সকলকে সতর্ক করে বলছেন 2009 সালে বিডিআরের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে আর করা যাবে না। শুনে দেখেন কি অসহিষ্ণু, ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন। নীরবতা যে সম্মতির লক্ষণ তা কি বাংলাদেশের জনগণকে নতুন করে শেখাতে হবে? আর এই তো সেদিন 11ই মার্চ হাসনাত সার্জিসদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে তিনি ধমক দিয়ে বলছেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দ্য সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 years, more than your age. Moreover, there will be no inclusive elections without আওয়ামী লীগ। যেহেতু ইংরেজিত কইছে তাইলে তো সত্যিই কইছে, তাই না? কিন্তু ওটার অর্থ হইল তোমরা কিছুই জানো না, তোমরা বেকুব, তোমাদের জ্ঞান অভিজ্ঞতার অভাব আছে। আমি 40 বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করি, এর দৈর্ঘ্য তোমার বয়সের চাইতে বেশি। উপরন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এখন আমাদেরকে একটা সমস্যা এবং পাশাপাশি দৃশ্যমান আর একটা সম্ভাবনা একসাথে জোড়া দিতে হবে। সমস্যা হচ্ছে পরিশীলিত, মার্জিত বা সুশীল আওয়ামী মাল খুঁজে বের করা খুবই দুরূহ।
অন্যদিকে জেনারেল ওয়াকরুজ্জামান যেহেতু সেনা অফিসারদের জন্য প্রযোজ্য চাকরিবিধি লঙ্ঘন করে রাজনীতির ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে, সেহেতু উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত বেয়াড়া হয়ে ওঠা এই লোককে সেনা প্রধানের পদ থেকে চাকরিচ্যুত করে পরিশীলিত আওয়ামী লীগ গড়ে তোলার লক্ষ্যে ছাইড়া দেওয়া। এই মালটার বড় সুবিধা হচ্ছে তিনি শেখ পরিবারের সদস্য, তাই রূপান্তরিত আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে বা সভাপতি হিসেবে তাকে খুনি শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্ট দুর্বৃত্তরাই মাইনা নেবে এবং তার বিশ্বাস অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কা নিয়ে সারা দেশে 30 থেকে 40% মানুষের সমর্থন পেয়া শতাধিক আসন দখল কইরা বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় সংসদে আসন গাইরা বসতে পারবেন, যা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন। এর অবস্থান সেনা প্রধানের চাইতে অনেক উপরে। এটা তার রাজনীতি করার খায়েশও মিটবে। দর্শক, দুইটি আলোচনা শুনে বুঝতে পেরেছেন ভারতে বাংলাদেশের সেনা ঢোকার সম্ভাবনা আছে কিনা, যেটা কখনোই সম্ভব না। যদি এটা ঢুকে ভারত বাংলাদেশ নিয়ে কথা বলে, এটাই তো আমি বলি যে একটা দেশের নীতি নিয়ে, স্বাধীনতা নিয়ে তারা খেলা করে, আবার তারা সেনা ঢোকাবে। ভারতে কিছু মিডিয়াও দেখছে এই সমস্ত কথাবার্তা বলতেছে। আসলে এগুলো কথা বলে বাংলাদেশকে মূলত তারা আতঙ্কে রাখার চেষ্টা করে। ভারতের সীমান্ত দিয়ে যদি ভারতের সেনা ঢুকে, তাহলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না। পাশাপাশি পিনাকি তার আলোচনা শুনেছেন, তিনি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন ভারতের ভূমিকা, ভারত কিভাবে বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। তো তার আলোচনা শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন।